সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করছি সত্যবিধান নিয়ে। তো সত্যবিধান নিয়ে নানাভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে। যেমন বোর্ড পরীক্ষায় তোমাদের প্রশ্ন করতে পারে যে সত্যবিধান কাকে বলে, সত্যবিধানের 5টি নিয়ম আলোচনা করো। আবার বানান শুদ্ধিকরণের জন্য, শব্দের শুদ্ধিকরণের জন্য সত্যবিধান শিখতেই হবে, নত্যবিধান তো শিখতেই হবে। ঠিক আছে? সুতরাং সত্যবিধানের অনেক নিয়ম আছে, আমি গুরুত্বপূর্ণ নিয়মগুলো আলোচনা করব। তো প্রথমে একটা ভূমিকা লিখো। ভূমিকাটা সেই নত্যবিধানের মতোই হবে, কিন্তু আবার নতুন করে লিখবে। একটু লিখে নাও। সত্যবিধান, সত্যবিধান বাংলা ব্যাকরণে ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। আমি তাড়াতাড়ি লিখে দিচ্ছি, নতুন করে আবার লিখো। ধ্বনি তত্ত্বে আলোচিত হয়। লিখেছ? এবং তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, তাহলে সত্যবিধান বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বে আলোচিত হয় এবং তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে প্রযোজ্য। এটা লিখে নিও। এখন আমরা একটু সংজ্ঞা দেব। শব্দে মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে। ওকে, শব্দে মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে। তো লিখে নাও। তাহলে দেখো তো, আমি প্রথমেই একটা ভূমিকা দিয়েছি এবং এই ভূমিকার মধ্যে যে তথ্যটা আছে সেটা হচ্ছে কি, সত্যবিধান বাংলা ব্যাকরণে ধ্বনিতত্ত্বে আলোচিত হয়। আর কোন শব্দের ক্ষেত্রে সত্যবিধান প্রযোজ্য? তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রে। তৎসম বা সংস্কৃত শব্দের ক্ষেত্রেই নত্যবিধান, সত্যবিধান এটা প্রযোজ্য। পরে একটা সংজ্ঞা দিবে যে শব্দে মূর্ধন্য স ব্যবহারের নিয়মকে সত্যবিধান বলে। নিচে সত্যবিধানের গুরুত্বপূর্ণ নিয়মগুলো আলোচনা করা হলো। নিচে সত্যবিধানের গুরুত্বপূর্ণ নিয়মগুলো আলোচনা করা হলো। ওকে, এবার দেখো 1 নম্বর নিয়মটা একটু লিখে নাও। রি র এর পরে মূর্ধন্য স হয়। ওকে, সহজ কথায় আমরা যদি বলি যে র এর উচ্চারণ, আমরা জানি র এর ইংরেজি উচ্চারণ হচ্ছে আর, র এর উচ্চারণ ওকে, আর এই র এর উচ্চারণ বলতে অনেক কিছু আছে। রি, র, তারপরে হচ্ছে কি রেফ, তাই না? তারপরে হচ্ছে রফলা। তো এই র এর উচ্চারণ এরপরে কি হবে? মূর্ধন্য স। যেমন খেয়াল করো, ঋষি, এই যে রি এর পরে মূর্ধন্য স। আবার আমি যদি বলি এখন কৃষক, কৃষি, দেখো আকর্ষণ, দেখো তো এখানে 2টা নিয়ম আছে। নত্যবিধান আর সত্যবিধান এখানে কার্যকর আছে, বলতে পারবে? নত্যবিধান আছে, সত্যবিধানও আছে। প্রথমত দেখো তো, আকর, আমরা জানি রেফের উচ্চারণটা র হয়ে যায়। রেফের উচ্চারণটা কি হয়ে যায়? র। আকর। তো এই যে এখানে কি দিয়েছি, এই যে দেখো তো, এই যে রি র এর পরে মূর্ধন্য স হয়, এই যে র এর পরে মূর্ধন্য স, এটা গেল সত্যবিধান। আবার মূর্ধন্য সর পরে কি হয়? মূর্ধন্য হয়, এটা হলো নত্যবিধান। 2টা নিয়মই কার্যকর এখানে। আমার কথা বুঝতে পারছো? র এর পরে মূর্ধন্য স, আবার আমরা জানি স এর পরে কি হয়? মূর্ধন্য হয়। ওকে, তাহলে দেখো রি র, এভাবে যদি আমি আরো বলি বর্ষা, এই যে দেখো বর, এই যে
আমরা তো জানি রেফের উচ্চারণ র, বর্ষা, র এর পরে মূর্ধন্য স। বুঝতে কি পারলে? ওকে, 2 নম্বর নিয়মটা লিখো। টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ হিসেবে, এখান থেকে লিখে দিই, টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ হিসেবে মূর্ধন্য স হয়। তো এখন আমরা দেখবো যে টবর্গের বর্ণ কি। দেখো, টবর্গের বর্ণ, তোমরা জানো যে প্রতিটা বর্গে 5টি করে বর্ণ থাকে। তাহলে টবর্গের বর্ণগুলো হচ্ছে এই যে দেখো, তো টবর্গের বর্ণগুলোর সঙ্গে মূর্ধন্য স হয়। দেখো তো টবর্গের লাস্ট বর্ণ কোনটা? মূর্ধন্য। মূর্ধন্য না? আমি এর আগে কোনো ক্লাসে আমি তোমাদের টেকনিক দিয়ে শিখিয়েছিলাম, মূর্ধন্য দিয়ে 2টা বর্ণ উচ্চারণ হয়, একটা মূর্ধন্য আর একটা কি মূর্ধন্য স বলেছিলাম। আর মূর্ধন্য ভালোবাসে মূর্ধন্য সকে। এই টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ হিসেবে মূর্ধন্য হয়, আবার এই টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্তবর্ণ হিসেবে কি হয়? মূর্ধন্য স হয়। যেমন কষ্ট, কাষ্ঠ, কাষ্ঠ মানে কি কাঠ, ওষ্ঠ, নিষ্ঠুর। কেন মূর্ধন্য স হলো? কারণ এই যে দেখো ট, এই যে ঠ, এই যে ঠ, ঠ, এগুলো টবর্গের বর্ণ, আর টবর্গের বর্ণে যুক্তবর্ণ হিসেবে মূর্ধন্য স হয়। লিখেছ? 3 নম্বর নিয়মটা একটু লিখে নাও, আমি এখান থেকে দিয়ে দিচ্ছি। ইকারান্ত ও উকারান্ত, ইকারান্ত ও উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য স হয়। ইকারান্ত উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য স হয়। তাহলে তোমাদের উপসর্গটা একটু জানতে হবে। আমি সংক্ষেপে উপসর্গ সম্পর্কে একটু হালকা ধারণা দিয়ে দিচ্ছি, একেবারেই সংক্ষেপে। একটু লিখে নাও, এটা বোঝানোর সুবিধার্থে। যে শব্দাংশে সাধারণত নিজস্ব অর্থ থাকে না, কিন্তু অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেই শব্দাংশকে উপসর্গ বলে। আমি জাস্ট একটু বুঝাচ্ছি, উপসর্গের উপরও আমি আলাদা ক্লাস নেব তোমাদের। উপসর্গ বলে। তাহলে দেখো তো, যে শব্দাংশের সাধারণত নিজস্ব অর্থ থাকে না, কিন্তু অন্য শব্দের পূর্বে কথাটা লিখে নাও, অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেই শব্দাংশকে কি বলে? উপসর্গ। যে শব্দাংশের সাধারণত নিজস্ব অর্থ থাকে না, কিন্তু অন্য শব্দের পূর্বে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে, সেই শব্দাংশকে উপসর্গ বলে। যেমন দেখো তো, বিয়ের নিজস্ব কোনো অর্থ নাই, আচ্ছা কোনো অর্থ নাই, কিন্তু আমি যদি তর্ক শব্দের আগে যুক্ত করে দিই, দেখো নতুন শব্দ তৈরি হচ্ছে, বিতর্ক। দেখো বিয়ের নিজের কোনো অর্থ নাই, কিন্তু আমি যদি শেষ শব্দের আগে যুক্ত করে দিই, আমার নতুন শব্দ তৈরি হচ্ছে, বিশেষ। দেখো বিয়ের নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু আমি যদি জ্ঞানের আগে যুক্ত করে দিই, আমার নতুন শব্দ তৈরি হচ্ছে, বিজ্ঞান। আমার কথা কি বুঝতে পারছো? তাহলে একটু খেয়াল করো, এই যে বি, এর নিজের কোনো অর্থ নাই,
কিন্তু যখন অন্য শব্দের পূর্বে যুক্ত হচ্ছে, নতুন শব্দ তৈরি হচ্ছে, তাহলে এখানে বি হচ্ছে উপসর্গ। বি হচ্ছে কি? উপসর্গ। আগে উপসর্গটা বুঝো। এখন আমরা দেখবো যে ইকারান্ত উপসর্গটা কি। ইকারান্ত উপসর্গটা কি এটাও তোমাকে একটু বুঝতে হবে। ইকারান্ত উপসর্গ, এটা সন্ধি করলে কি হয়? ইকার যোগ অন্ত, এটাকে ভাঙলে কি পাই? ইকার যোগ অন্ত। তো ইকারটাকে আমরা কিভাবে লিখি? এই যে হ্রস্ব ইকার, আর অন্ত মানে কি? শেষ। অন্ত শব্দের অর্থ কি? শেষ। তাহলে ইকারান্ত উপসর্গটা কি জানো? যে শব্দাংশের শেষে, এটাও একটু লিখে নাও বা যে শব্দাংশের, এখান থেকে লিখে দিচ্ছি আমি, লিখো একেবারে। আসলে তোমরা এই যে আমি এতগুলো বুঝাচ্ছি, এটা তার পরীক্ষার খাতায় লিখবে না, এটা তোমার বেসিক ডেভেলপের জন্য, ঠিক আছে? লিখো যে শব্দাংশের, যে শব্দাংশের মানে উপসর্গের, যে শব্দাংশের বা উপসর্গের শেষে হ্রস্ব ইকার, আর হ্রস্ব ইকারের ইংরেজি কি? আই। হ্রস্ব ইকার থাকে, লিখেছ? তাকে ইকারান্ত উপসর্গ বলে। তাকে ইকারান্ত উপসর্গ বলে। আগে এটা বুঝো, যে শব্দাংশের বা উপসর্গের শেষে ইকার আই থাকে বা উচ্চারণ থাকে, ঠিক আছে, তাকে ইকারান্ত উপসর্গ বলে। তাহলে আমি একটু দেখি। বি, দেখো তো, বি আই, নি, এন আই, দেখো, পরি, পি ও আর আই। আমি যদি বলি প্রতি, পি আর ও টি আই। আমি যদি বলি অভি, ও ভি, ও ভি আই। দেখো, প্রতিটার শেষে হ্রস্বই উচ্চারণ হয়। তোমাদের বোঝানোর সুবিধার্থে এই যে দেখো, প্রতিটার শেষে আই উচ্চারণ হয়, আই। এই আই মানে কি? হ্রস্বই। বুঝতে গিয়ে পারছো? আই মানে কি? হ্রস্বই। তাহলে এর নিয়মটা কি? ইকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য স হবে। ইকারান্ত উপসর্গের পরে কি হবে? মূর্ধন্য স। এই যে দেখো, বিষম, নিষেধ, এগুলোর অনেক ব্যতিক্রম আছে, আমি ব্যতিক্রমে যাচ্ছি না। পরিষদ, লিখেছ? দেখো, প্রতিষেধক, প্রতিষেধক, ব্যতিক্রম কোথায়? যেমন প্রতিশোধ, ওখানে কি? তালব বসা, ব্যতিক্রম আছে এগুলো। যেমন আবার দেখো, অভি, অভিষেক, সূচনা করা, নতুন। কিন্তু অভিশাপ, তালব বসা। আমার কথায় বুঝতে পারছো? এগুলোর ব্যতিক্রম আছে। এখন তোমার তো লাগবে নিয়ম। তো এতক্ষণ দেখালাম ইকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য স, এবং এটাও মনে রাখবে যে এটা ব্যতিক্রম আছে। এবার একটু দেখাবো উকারান্ত উপসর্গ। এতক্ষণ কিন্তু আমি আলোচনা করছি 3 নম্বর নিয়ম, একেবারে নাকে মুখে কথা বলছি। তো উকারান্ত উপসর্গটা কি? উকারান্ত উপসর্গ, তো উকারান্ত, এটা সন্ধিটা লিখে ফেল, উকার যোগ অন্ত। উকারটাকে আমরা এভাবে লিখি। তাহলে উকারান্ত উপসর্গটা কি? লিখো, যে শব্দাংশ বা উপসর্গে, যে শব্দাংশ বা উপসর্গের শেষে উকার, ইংরেজিতে ইউ, উকার উচ্চারিত হয়, তাকে উকারান্ত উপসর্গ বলে। আমি চাইলে এই নিয়ম শর্টকাট করে দিতে পারতাম, লাভ নাই। তোমার এগুলো বেসিক ডেভেলপমেন্ট করতে হবে, মেইন জিনিসটা তোমাকে জানতে হবে। হ্যাঁ, আর দেখো, তো উকারান্ত উপসর্গ কোন কি? যে শব্দাংশ বা উপসর্গের শেষে উকার বা ইউ উচ্চারিত হয়, তাকে উকারান্ত উপসর্গ বলে। তাহলে একটু দেখো, উকারান্ত উপসর্গ কি? সু, অনু, এই যে দেখো, এস ইউ, এই যে অনু, ইউ,
প্রতিটা শেষে উকার উচ্চারিত হয় না, ইউ, এই যে, তাহলে এগুলো হচ্ছে উকারান্ত উপসর্গ। আর উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য স হয় সুষম। আমার কথা কি বুঝতে পারছো? দেখো, অনুষদ, বোঝা গেল? ওকে, তাহলে আমরা কি শিখলাম? ইকারান্ত এবং উকারান্ত উপসর্গের পরে মূর্ধন্য স হয়, এগুলোরও ব্যতিক্রম আছে। এবার 4 নম্বর নিয়মটা লিখো। 3 নম্বর মনে হচ্ছে বড়, এটা আমি বুঝানোর জন্য বড় হয়েছে, তোমরা মাঝখান দিয়ে যেটা তোমার মৌলিক ধারণা ওটা বাদ দিয়ে তারপর লিখবে। 4 নম্বর নিয়মটা একটু লিখো। অ আ উচ্চারণের পরে, অ আ উচ্চারণের পরে ক খ প ফ থাকলে, এটা আমি এর আগে ভিন্নভাবে টেকনিক দিয়ে বুঝিয়েছি। অ আ উচ্চারণের পরে ক খ প ফ থাকলে মূর্ধন্য স হবে না। তাহলে কি হবে সেখানে? দন্তস্ব, সেখানে দন্তস্ব হবে, লিখো। আর যদি অ আ উচ্চারণ ভিন্ন অন্য কোনো স্বরধ্বনির পরে ক খ প ফ থাকলে মূর্ধন্য স হবে, লিখো। তাহলে অ আ উচ্চারণের পরে ক খ প ফ থাকলে মূর্ধন্য স হবে না, সেখানে দন্তস্ব হবে। আর যদি অ আ উচ্চারণ ভিন্ন অন্য কোনো স্বরধ্বনির পরে ক খ প ফ থাকলে মূর্ধন্য স হবে। যেমন খেয়াল করো, আবিষ্কার, কেন মূর্ধন্য স দিয়েছি দেখো তো। প্রথমত দেখো, এই যে আ বি, এই যে দেখো একটা শেষে কি একটা ই উচ্চারণ হয়েছে না, এখানে তো অ আ উচ্চারণ নাই, তাহলে এই যে দেখো এরপর আবার ক আছে, তাই না? তাহলে মূর্ধন্য স, এই যে মূর্ধন্য স। ওকে, আবার দেখো আমি যদি এখন বলি নমস্কার, এখানে কেন দন্তস্ব? এই যে দেখো ন ম, এই যে ম, আমরা ম যখন উচ্চারণ করি একটা অ উচ্চারণ হয়, ন ম, একটা অ, এরপরে দেখো এই যে একটা ক আছে, যেমন এখানে এরপরে দেখো একটা ক ছিল, এখানেও দেখো ক আছে। তাহলে অ আ উচ্চারণ যদি থাকে, এই যে অ আ উচ্চারণ যদি থাকে, তাহলে কয়ের সঙ্গে কি হবে বলতো? দন্তস্ব, এই যে দন্তস্ব। আর এখানে দেখো এই যে অ আ উচ্চারণ নাই, এরপরে ক খ, তারপরে তাহলে কি হবে? মূর্ধন্য স। আমার কথা থেকে বুঝতে পারছো? এভাবে দেখো, বহিষ্কার, একই, এই যে বহি, একটা ই আছে না, আর এরপরে কি ক আছে, তাহলে ক এরপর তাহলে কি হবে? মূর্ধন্য স। নিষ্পাপ, একই নিয়ম, দেখো এই যে নি, এরপরে এই যে প আছে, ওই যে প কোথায়, এই যে প, এই জন্য মূর্ধন্য স। আর আমি যদি এখন বলি, খেয়াল করো, যদি এখানে আমি এখন বলি স্নেহাস্পদ, স্নেহাস্পদ, স্নেহাস্পদ মানে কি? স্নেহের পাত্র, স্নেহের পাত্র। এই যে দেখো স্নেহা, একটা আ উচ্চারণ আছে, আছে না আ, এরপরে দেখো একটা প আছে, এই যে প, এই যে প, তাহলে অ আ এর পরে যদি প ফ ক খ থাকে তাহলে দন্তস্ব, এই যে দন্তস্ব। ওকে, 5 নম্বর নিয়মটা লিখো।
বিদেশি শব্দে মূর্ধন্য স হয় না, সেখানে দন্ত স হবে। অর্থাৎ যেখানে মূর্ধন্য স হচ্ছে না সেখানে আমার কি হবে বলতো, দন্ত স হবে। ঠিক আছে, তাহলে একটু দেখি। যেমন স্টার, স্টুডিও, রেস্টুরেন্ট, দেখো এগুলো বিদেশি শব্দ। তো আমরা তো জানি টবর্গের বর্ণে মূর্ধন্য স হয়, কিন্তু এখানে টবর্গের বর্ণে মূর্ধন্য স কেন হলো না? কারণ এগুলো বিদেশি শব্দ, বিদেশি শব্দে মূর্ধন্য স হয় না। 6 নম্বর নিয়মটা লেখো, টবর্গের বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসেবে মূর্ধন্য স হয় না, তাহলে সেখানে দন্ত স হবে। দেখো তবর্গের বর্ণগুলো কি জানি আমরা, তবর্গের বর্ণ 5টা বর্ণ আছে, ত, থ, দ, ধ, দন্ত ন। এই তবর্গের এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে দন্ত স হবে। আর এখানে একটা টেকনিক আমি এর আগে কোনো ক্লাসে শিখিয়েছিলাম। দেখো তবর্গের লাস্ট বর্ণ কি, দন্তন্য। তবর্গের লাস্ট বর্ণ কি, দন্তন্য। আমরা দন্ত দিয়ে 2টা বর্ণ উচ্চারণ করি, একটা দন্তন্য আর একটা কি বলতো, দন্তস্ব। দন্তন্য ভালোবাসে দন্তস্বকে। এই বর্ণগুলোর সঙ্গে যুক্ত বর্ণ হিসাবে হয় দন্তন্য হবে, না হলে দন্তস্ব হবে। যেমন প্রস্তাব, প্রস্থ, সুস্থ, বিস্তার। দেখো তো কেন মূর্ধন্য স হলো না? কারণ এই যে তবর্গের বর্ণ আছে, এই যে তবর্গের বর্ণ, তবর্গের বর্ণে মূর্ধন্য স হয় না, দন্ত স হয়। এটা তাড়াতাড়ি করছে কারণ আরেকটা ব্যাস এসে গেছে। 7 নম্বর নিয়ম লেখো, ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য স হয় না, তাহলে সেখানে দন্ত স হবে। যেমন করিস, ধরিস, মরিস ইত্যাদি। আমরা তো জানি রয়ের পরে মূর্ধন্য স হয়, কিন্তু এখানে রয়ের পরে কেন মূর্ধন্য স হলো না? কারণ এগুলো ক্রিয়া, ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য স হয় না। আর আর আমরা জানি ক্রিয়া মানে কি, ক্রিয়া শব্দের অর্থ করা, হওয়া, ঘটা। তো ক্রিয়াবাচক শব্দে মূর্ধন্য স হয় না। 8 নম্বর নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি এডমিশন এবং প্রতিযোগিতামূলক পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসে। দেখো কিছু শব্দে এমনিতেই মূর্ধন্য স হয়ে থাকে, সেখানে মূর্ধন্য স হওয়ার কারণ সত্যবিধানের কোন নিয়ম দ্বারা, সত্যবিধানের কোন নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না। তাকে নিত্য মূর্ধন্য স বা স্বভাবতই মূর্ধন্য স বলে। তাহলে কিছু শব্দ এমনিতেই মূর্ধন্য স হয়ে থাকে, সেখানে মূর্ধন্য স হওয়ার কারণ সত্যবিধানে কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না, তাকে নিত্য মূর্ধন্য স বা স্বভাবতই মূর্ধন্য স বলে। যেমন ভাষা, ভাষণ, মানুষ, উষা ইত্যাদি ইত্যাদি। তো এতক্ষণ ধরে যে সত্যবিধানের নিয়ম আলোচনা করলাম,
দেখো এখানে কেন মূর্ধন্য স হলো, আমরা কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করতে পারি না। আর যেখানে মূর্ধন্য স হওয়ার কারণ সত্যবিধানের নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না, সেটা নিত্য মূর্ধন্য স বা স্বভাবতই মূর্ধন্য স। তো যদি পরীক্ষায় পাবলিক ইউনিভার্সিটি বা প্রতিযোগিতামূলক পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন শব্দে নিত্য মূর্ধন্য স বা স্বভাবতই মূর্ধন্য স ব্যবহৃত হয়েছে, দেখবে যে শব্দে মূর্ধন্য স হওয়ার কারণ কোনো নিয়ম দ্বারা ব্যাখ্যা করা যায় না, সেই মূর্ধন্য স হচ্ছে নিত্য মূর্ধন্য স বা স্বভাবতই মূর্ধন্য স। আর যদি রচনামূলক আসে যে সত্যবিধানের 5টা নিয়ম আলোচনা করো, তাহলে যে কোনো 5টা লিখে দিবে। শেষে একটা উপসংহার টেনে দাও। সত্যবিধানের নিয়মগুলো যথাযথভাবে চর্চা করা উচিত। যথাযথভাবে চর্চা করা উচিত। সত্যবিধানের নিয়মগুলো যথাযথভাবে চর্চা করা উচিত। ওকে, তাহলে রচনামূলক প্রশ্ন যখন লিখতে যাবে, প্রথমে ভূমিকা, তারপরে 5টা নিয়ম, আর তারপরে এরকম উপসংহার। আর সত্যবিধানের নিয়ম তো শিখতেই হবে, নত্যবিধানের নিয়ম শিখতেই হবে শব্দের শুদ্ধিকরণের জন্য, তাই না? কারো কোনো সমস্যা আছে? ওকে, ভালো থাকো।